স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি, শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। খাগড়াছড়ির দীঘিনালায় বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা, পানিবন্দী প্রায় 500 পরিবার। এবারে বিস্তারিত। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করবে। এ সময় বিউগলে বাজানো হবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। এরপর তিনি স্মৃতিসৌধে প্রাঙ্গণে ত্যাগ করবেন। রাষ্ট্রপতির আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে প্রস্তুতির পাশাপাশি পুরো এলাকায় জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 20 আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় রয়েছেন সহকর্মী এম এ হালিম। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হালিম, রাষ্ট্রপতি কখন পৌঁছাবেন কিছু কি জানতে পেরেছেন? আর সার্বিক পরিস্থিতি আমাদের জানান। রাষ্ট্রপতি মধ্যে এখানে প্রবেশ করবে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে আমরা 10 মিনিট আগে জানতে পেরেছি তিনি সাভারের যেটি আমিন বাজার সেটি ক্রস করেছেন এবং তিনি হয়তো 5 মিনিটের মধ্যে এখানে প্রবেশ করবেন। এবং সেই রাষ্ট্রপতির আগমনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কড়া নিরাপত্তায় কিন্তু একেবারে ঢেকে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের এই 23তম রাষ্ট্রপতি যিনি গতকাল এই শপথ গ্রহণের পরপরই কিন্তু আজকে এই জাতীয় স্মৃতিসৌধের শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন এমনটি আগে জানা ছিল। তার আগমনে কিন্তু ঢাকা জেলা পুলিশ এবং সেই সাথে র্যাব এবং সেনাবাহিনী এবং পিজিআর যারা রয়েছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে মূল যে ফটকটি রয়েছে সেখানে তারা অবস্থান করছেন এবং এখানে আশেপাশে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আরেকটি বিষয় আমরা বিগত সময় দেখতে পেতাম যে রাষ্ট্রপতির আগমনে কিন্তু মহাসড়কে কিন্তু যান চলাচল বন্ধ থাকতো এবং কিন্তু আমরা এবারে দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে যান চলাচল সেগুলো কিন্তু মহাসড়কে চলাচল রয়েছে এবং রাষ্ট্রপতির আগমনে এই স্মৃতিসৌধের ফটকের সামনে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা তার যতটুকু প্রয়োজন সেইটুকু তারা এখানে নিরাপত্তা দিচ্ছেন এবং তিনি 10:15 স্মৃতিসৌধে আসার কথা রয়েছে এবং তারপর পরপরই এখানে যে পরিদর্শন বই সেটিতে স্বাক্ষর করবেন। তারপর তিনি এই সড়ক পথে রাষ্ট্রপতি ত্যাগ করবেন। সব মিলে এই রাষ্ট্রপতির আগমনে কিন্তু এখানে সাভারে কিন্তু একটি আনন্দ উৎসব আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মাঝে যারা বিএনপির রয়েছেন এবং সেই সাথে যে 35 বছর পর যে একজন নির্বাচিত রাষ্ট্রপতি এবং জানেন যে তিনি 255 ভোটে তিনি সংসদে জয়ী হয়েছেন এবং সেই রাষ্ট্রপতি আজকে কিছুক্ষণের মধ্যে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আসিফ, সাভার থেকে ছিলেন এম এ হালিম। হালিম, আপনাকে ধন্যবাদ। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। একই সময়ে নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীও শপথ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বঙ্গভবনের দরবার হল শুক্রবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন দায়িত্ব গ্রহণের সাক্ষী হল এই স্থান। সন্ধ্যা 7:30টায় শুরু হয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শুরুতে বাজানো হয় জাতীয় সঙ্গীত। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে শপথ পাঠ শেষে শপথনামায় স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম। এরপর উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানের অতিথির সারিতে ছিলেন। রাষ্ট্রপতির শপথের পর বঙ্গভবনের দরবার হলে শুরু হয় নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। মন্ত্রী হিসেবে শপথ নেন আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও শাসিং প্রো জেরি। আমি আইন অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান। বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার শপথ নেন। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 2016 সাল থেকে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে যে মির্জা ফখরুলকে দেখেছে দেশ, আজ সে পরিচয়ের বাইরে গিয়ে নতুন করে যুক্ত হলো আরেকটি পরিচয়, সেটি হলো বাংলাদেশের রাষ্ট্রপতি। রাজনীতির মাঠ থেকে বঙ্গভবনের এই যাত্রায় সামনে এখন নতুন পরীক্ষা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি নিজেকে কতটা রাজনীতির পরিচয়ের বাইরে রাখতে পারেন, হয়ে উঠতে পারেন সবার রাষ্ট্রপতি। বঙ্গভবন থেকে শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্র ইউনিয়নের মাধ্যমে। এরপর অনুপ্রাণিত হন মাওলানা ভাসানীর আদর্শে। 1992 সালে যোগ দেন বিএনপিতে। এরই ধারাবাহিকতায় আজ তিনি দেশের 23তম রাষ্ট্রপতি। প্রতিকূল স্রোতে যিনি কখনো হাল ছাড়েননি, রাজপথের দীর্ঘ লড়াই, অসংখ্য মামলা আর দফায় দফায় কারাবরণ যাকে দমাতে পারেনি, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের সমকালীন রাজনীতির এক অন্যতম প্রধান কাণ্ডারি। রাজপথের লড়াকু সৈনিক, আপোষহীন নেতা ও বর্ণাঢ্য রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরই এখন দেশের নতুন অভিভাবক। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আসীন হলেন উত্তরবঙ্গের এই সজ্জন ব্যক্তিত্ব। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রজীবনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে যোগ দেন শিক্ষকতায়। তবে 80-র দশকে শিক্ষকতা পেশা ছেড়ে পুরোদমে নামেন জনপ্রতিনিধিত্ব ও রাজনীতিতে। 1992 সালে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। ছাত্র ইউনিয়নের মাধ্যমে যার রাজনীতিতে হাতেখড়ি, সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন বিএনপির দীর্ঘ সময়ের বিশ্বস্ত অভিভাবক। মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মূলধারার রাজনীতিতে আগমন। উত্তরবঙ্গের এই রাজনীতিক 2001 সালে প্রথমবার সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সাথে। 2009 সালে বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এরপর 2011 সালে দলের তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে 2016 সালে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পান তিনি। শেখ হাসিনার শাসনামলে শত মামলার বোঝা, বারবার কারাবরণ আর শারীরিক অসুস্থতা সত্ত্বেও রাজপথ ছাড়েননি তিনি। রাজপথের লড়াকু এই নেতার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় গত 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা তীব্র রাজনৈতিক সংকটে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবনে খাদের কিনারে থাকা বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। রাজপথের উত্তাল মিছিল থেকে শুরু হওয়া যাত্রা আজ পূর্ণতা পেল বঙ্গভবনের সর্বোচ্চ আসনে। নতুন রাষ্ট্রপতির হাত ধরে দেশের গণতান্ত্রিক কাঠামো ও রাজনৈতিক সহনশীলতা আরও সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। শপথ নিয়ে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আব্দুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটি শূন্য হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী হন। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে
খাদ্যমন্ত্রী করা হয়েছে। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আর মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে উপজেলার বিভিন্ন নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 500 পরিবার। শনিবার মধ্যরাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। এতে দীঘিনালা, মাইনি ও দীঘিনালা কবাখালী সড়কসহ জামতলী ও হিন্দুপাড়া এলাকায় পানিতে তলিয়ে গেছে। দীঘিনালা চৌমোহনী স্টিল ব্রিজের দুই পাশের সড়কসহ দীঘিনালা মাইনি ও দীঘিনালা লংদু সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত 24 ঘন্টায় দীঘিনালা 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। স্বামী মৃত্যুর পর দীর্ঘ 15 বছর জরাজীর্ণ একটি পরিত্যক্ত ঘরে বন্দি জীবন কাটাচ্ছেন সালিহা বেগম নামে এক নারী। একেবারের জন্যেও ঘর থেকে বের হননি তিনি। তাকে 3 বেলা খাবার দেন তার মেয়ে লাকি বেগম, কিন্তু মেয়ের সাথেও কথা বলেন না সে। রহস্যময় এই নারীকে ঘিরে সৃষ্টি হয়েছে কৌতূহল। সমাজসেবা অধিদপ্তর থেকে সালিহা বেগমকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আবুল কালামের মারা যাওয়ার পর দীর্ঘ 15 বছর যাবৎ এ জরাজীর্ণ ঘরটিতে বসবাস করছেন তার স্ত্রী সালেহা বেগম। এই 15 বছরে একবারের জন্য ঘর থেকে বের হননি তিনি। কারোর সঙ্গে বলেননি একটি কথা। মাখন মাখন এটি পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের 1 নং ওয়ার্ডের নাসনাপাড়া এলাকার মৃত আবুল কালামের বসতঘর। প্রায় 10 বছর আগে এই বসতঘরটি হেলে পড়েছে। এই বসতঘরটির চারপাশে নর্দমার দুর্গন্ধযুক্ত পানি রয়েছে। এই যে আবুল কালাম নামে একজন এখানে থাকতে আমাদের প্রতিবেশী, উনি দীর্ঘ 15 বছর আগে মারা যান এবং ওনার যে স্ত্রী এই পরিত্যক্ত গড্ডার ভিতরে থাকে এবং পরিত্যক্ত গড্ডার ভিতরে এমনভাবে থাকে সেটা হচ্ছে একটা চৌকির উপরে শুধুমাত্র বসার জায়গা আছে, না উনি দাঁড়াতে পারে না লড়তে চলতে পারে। এই 15 বছরে এই ঘর থেকে উনি মলমূত্র ত্যাগ করার জন্য বের হয়েছে কিনা এলাকাবাসী তো দূরের কথা, তার মেয়েও দেখে না। তার এলাকাবাসী অনেক চেষ্টা করেছে তারে বের করার জন্য, বের হয় না। তার মেয়ে, ছেলে, সন্তান, নাতিপুতি সবাই কারোর সাথে যোগাযোগই নাই, সে কথাই বলে না। তবে রহস্যময় এ নারীকে প্রতিনিয়ত খাবার দেন তার মেয়ে লাকি বেগম। অনেক সময় সে খাবারও তিনি ফিরিয়ে দেন। জরাজীর্ণ এ ঘরটি ভেঙে পড়ে যে কোনো সময় ঘটতে পারে এ নারীর প্রাণহানি। এছাড়া লাকি বেগমও চর্মসহ নানা রোগে আক্রান্ত। এ নারীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তিনি। আমি মেয়ে, কথা বলে না, আমার সাথে দেখাও করে না, আর কেউ সাথে কথা বলে না, দিলে খায় না দিলে খায় না। এই পরিবারটিকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমাজসেবা কর্মকর্তা। আমরা সমাজসেবা থেকে তাকে অবশ্যই ভাতার আওতায় আনবো এবং বয়স্ক অথবা বিধবা ভাতার আওতায় আনবো। উপজেলা প্রশাসনের সাথে তার ঘরের ব্যাপারে আমরা কথা বলবো এবং তাকে এখান থেকে উদ্ধার করে সুবিধামতো জায়গায় নেওয়া যায় কিনা এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। সালেহা বেগমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি তার পরিবারকে সকল ধরনের সহযোগিতা করবে সরকার। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। এবারে খেলার খবর। ম্যাকাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এর আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র 64 রানেই অল আউট হয় তারা। ম্যাকাইয়ের অভিষেক টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে 36 রান তুলতেই 6 উইকেট হারায় সফরকারীরা। টেস্টে পেসারদের মধ্যে 5 নম্বরে উঠে গেলেন মিচেল স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে 6 উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন ডেল স্টেইনের 439 উইকেট। 0 রানে আউট হন 4 ব্যাটার সাদমান ইসলাম, তানজিদ হাসান, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। শেষ উইকেটে তাইজুল ও শরীফুলের 35 বলে 25 রানই দলের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। শেষ ব্যাটসম্যান শরীফুল ইসলাম 19 বলে 14 রান করে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। 26 বলে 11 রান করে অপরাজিত তাইজুল। বিশ্বকাপ ফাইনালে হারের পর স্প্যানিশ ফুটবলারদের গায়ে হাত তোলার অপরাধে আর্জেন্টিনার 3 খেলোয়াড়কে কঠোর শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন মিডফিল্ডার লিয়ান্ড্রো পারেদেস। তাকে 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার জন্য এই শাস্তি পেলেন পারেদেস।
পারেদেস ছাড়াও আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মালিনাকে 7 ম্যাচ এবং থিয়েগো আলমাতাকে 1 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তির পাশাপাশি পারেদেস ও মালিনাকে $90,000 এবং আলমাতাকে $30,000 জরিমানা করেছে ফিফা। বেদনা নিলে বিষাক্ত হকির নীল টার্ফ। সুন্দর স্টেডিয়াম রয়েছে অথচ খেলা নেই বললেই চলে। সাবেক খেলোয়াড় থেকে শুরু করে মাঠকর্মী সকলের বক্তব্য একই, ক্ষমতা আর চেয়ার দখলের রীতি থেকে কেউ বেরিয়ে আসতে পারেনি, যে কারণেই ক্রমেই পিছিয়ে পড়েছে দেশের হকি। স্থবির হয়ে পড়া এই খেলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম 1972 সালে প্রতিষ্ঠিত এই মাঠটি আশপাশের কোলাহলের মাঝেও বড্ড নিষ্প্রাণ, নেই নিয়মিত খেলা। মাঝে টানা 2 মৌসুমে হয়নি ঘরোয়া হকির সর্বোচ্চ লিগের খেলা। অথচ 80 দশকে দেশের ফুটবলের চেয়েও কম জনপ্রিয় ছিল না এই খেলাটি। দেশের ক্রীড়াঙ্গনের হকির ইতিহাস বেশ সমৃদ্ধ। মালেক চুন্নু, বশির, সোনামিয়া, ইউসুফ পেরিয়ে সাদেক, কামাল, জিমি, চয়ন, এরপর মিমো, রোমান, রেজাউল্লাহ এসেও উত্থান ঘটাতে পারেননি খেলাটির। আমাদের যেটা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ বা ফার্স্ট ডিভিশন হকি লিগ, সেগুলো আমরা করতে পারি না। এগুলো বিভিন্ন কারণ আছে বা বিভিন্ন অজুহাত দেখায়। আমাদের হকিটা সবসময় একটা সমন্বয়হীনতার অভাব অনুভব করেছি আমরা। কোনো কমিটি ঠিকমতো কাজ করতে পারেনি। ডোমেস্টিক হকি লিগের আমাদের প্রিমিয়ার ডিভিশন হকি লিগ, আমাদের ফ্র্যাঞ্চাইজি হকি লিগ, আমাদের ফেডারেশন কাপ টুর্নামেন্ট, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, এই যে টুর্নামেন্টগুলোকে আপনার ক্লাবগুলোকে এখানে ইনভলভ করতে হবে। 4-5টা টুর্নামেন্ট খেলেন তাহলে ক্লাবগুলো কিন্তু ব্যস্ত থাকবে এবং যখন খেলা হবে তখন কিন্তু স্পন্সর এগিয়ে আসবে। আমরা ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী যেমন পেয়েছি, আমরা একজন খেলোয়াড় ক্রীড়ামন্ত্রী পেয়েছি এবং তাদের যে উৎসাহ, এবং বিশেষ করে ক্রীড়ামন্ত্রী কিন্তু প্রতিদিনই হকির খোঁজখবর রাখছেন। তো এবং আমরা যে টিম এবার এসেছি আপনার নতুন অ্যাডহক কমিটিতে, আমরা একটা টিম হয়ে কাজ করছি এবং এটাতে আমরা বেশি অনুপ্রাণিত হচ্ছি যে আমরা আগামীতে কাজ করতে পারবো। প্রতিষ্ঠার 1 বছর পর 1973 সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন ও 75-এ এশিয়ান হকি ফেডারেশনের পূর্ণ সদস্য পদ লাভ করে দেশের হকি। তখন থেকেই ফেডারেশনে গ্রাউন্ডস রক্ষণাবেক্ষণের দায়িত্বে কাজ করছেন বাবুল মিয়া। মাত্র 17 বছর বয়সে হকির সাথে জুটি বাঁধা মানুষটি পাড়ি দিয়েছেন 51 বছর। সমঝোতার অভাব, কারোর সঙ্গে কারোর কোনো অতটা সমঝোতা নাই, আর হলো পৃষ্ঠপোষকতার অভাব। বাংলাদেশে সবচেয়ে মেন যে হকিতে কোনো পৃষ্ঠপোষকতা ওই রকম নাই। যা আপনার ছিল, দেখেন আমাদের বারিশাদ থাকতে বা রহমত ভাই থাকতে আপনার মোটামুটি লিগ চলতো, আপনার আউট খেলাগুলো চলতো, কিন্তু এখন কিন্তু ওগুলো আস্তে আস্তে বিলুপ্তি হয়ে গেছে, চলতে পারতেছে না, চালাচ্ছে না, যার ফলে আমাদের খেলোয়াড়রা ওইরকম এখন সুযোগ সুবিধা পাচ্ছে না। এরাও এখন বিভিন্ন সাইডে চলে যাইতেছে, কেউ বিদেশ গমন করছে, অনেকেই বাইরে চলে গেছে, অনেকে বাংলাদেশে এইটা ওইটা চাকরি বাকরি করতেছে। ঢাকার হকির সূচনা ঘটে 1905 সালে নওয়াব স্যার সলিমুল্লাহর পৃষ্ঠপোষকতায়। খেলাটির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে, বিশেষ করে নতুন খেলোয়াড় তৈরি করতে হকি ফেডারেশন ও বিকেএসপির আলাদা কোর্স আয়োজনের পরামর্শ সংশ্লিষ্টদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আবারও। আজ জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি, শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। খাগড়াছড়ির দীঘিনালায় বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা, পানিবন্দী প্রায় 500 পরিবার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।